ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ হোম। আমাদের নলেজ হোম এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আমাদের চ্যানেলে বাংলা প্যাডাগজির উপর যে এক্সক্লুসিভ প্রজেক্ট নিয়ে এসেছি, এটা তার দ্বিতীয় ভিডিও। আমরা এখানে 2021 সালের যে সিটেট এক্সাম হয়েছে সেখানে পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ 1-এর যে প্যাডাগজি কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগের দিন পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 আলোচনা করেছি। আজ আমরা ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ দ্বিতীয় ভাষায় যেখানে যাদের বাংলা সেখানে যে প্যাডাগজি প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এই প্যাডাগজির প্রশ্নগুলো তোমাদের আসন্ন টেট পরীক্ষার ক্ষেত্রে খুবই সাহায্য করবে নম্বর তুলতে। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের আজকের যে প্রশ্ন সেটা প্যাডাগজির উপর। ল্যাঙ্গুয়েজ 2 যাদের বাংলা এখানে দ্বিতীয় ভাষার যে প্যাডাগজি বাংলার ক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অর্থাৎ একটা শিশুর ল্যাঙ্গুয়েজকে যখন অ্যাকুইজিশন হয়, সে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান এ শিক্ষক, অপশান বি পরিবার, অপশান সি বিদ্যালয়, অপশান ডি সংবাদ মাধ্যম। এখানে সঠিক উত্তর কোনটি? তো দেখো, ভাষা যে অর্জন বা ল্যাঙ্গুয়েজ যে একুইজিশন, এটা কি? ল্যাঙ্গুয়েজ একুইজিশন কিন্তু ন্যাচারালি অর্থাৎ স্বাভাবিকভাবে কোনো প্রচেষ্টা ছাড়াই আমরা যেটা অর্জন করি তাকেই বলা হয় কিন্তু ল্যাঙ্গুয়েজ একুইজিশন। আমাদের ন্যাচারালি যেটা আসে, যেটা মাতৃভাষা, সেই মাতৃভাষা আমরা কিন্তু অর্জন করি পরিবার থেকে। তো এখানে সঠিক উত্তর অবশ্যই কিন্তু পরিবার। পরিবার থেকে আমরা যেটা অর্জন করছি সেটাকেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন। তাই নিচের যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে ফ্যামিলি। পরের প্রশ্ন, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? অর্থাৎ কোন মেথডের যে মূল যেটা কথা, তার যেটা কথা সেটা হচ্ছে যে ব্যাকরণের যে আমাদের রুলস আছে, রুল অফ গ্রামার, সেটাকে মেমোরাইজেশন করা। তো দেখা যাক। অপশান 1 সাংগঠনিক আবেদন অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, প্রত্যক্ষ পদ্ধতি। অপশান 2 যেটা ডাইরেক্ট মেথড। অপশান সি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড। অপশান ডি স্বাভাবিক আবেদন। আমরা ইংরেজি যে গ্রামার প্যাডাগজি ইংরেজি সাবজেক্টের, সেখানেও কিন্তু আমরা এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ন্যাচারাল অ্যাপ্রোচ এইগুলো নিয়ে কিন্তু আমরা পড়ে থাকি। তো একই জিনিস প্রায় আমাদের ল্যাঙ্গুয়েজের যে শিক্ষণ বিজ্ঞান ব্যাকরণের ক্ষেত্রে কোন নিয়মাবলী মুখস্থ করা কোন পদ্ধতির? তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অবশ্যই অপশান সি গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা খুব প্রাচীন একটা মেথড ট্র্যাডিশনালের ক্ষেত্রে। তো এই গ্রামার ট্রান্সলেশন মেথড বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, দেখো এখানে প্রথমেই যেটা শুরু হচ্ছে সেটা ব্যাকরণের উপর জোর দিচ্ছে, গ্রামারের উপর জোর দিচ্ছে। তো এখানে অবশ্যই ব্যাকরণের নিয়মাবলীকে মনে রাখতে হবে এই পদ্ধতির, এটাই কিন্তু মূল কথা। 138 নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? দেখো, আমরা আগের যে প্রশ্নটি পড়েছি 136 নম্বর, সেখানে কি ভাষার আয়ত্তীকরণ, ভাষার আয়ত্তীকরণের ক্ষেত্রে পজিটিভ কোনটা, মূল কোন জিনিসটি? এখানে কিন্তু তার প্রায় সিমিলার, যেটা যে ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, অর্থাৎ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে প্রয়োজনীয়। তো ভাষা শিখনের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। অপশান এ মোটিভেশন, অপশান বি সেলফ কনফিডেন্স, অপশান সি অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং অর্থাৎ শিখনে বিশেষ ভঙ্গি, অপশান ডি অনুবাদ। ভাষা শিখতে গেলে আমাদের কি অবশ্যই আমার নিজের মধ্যে একটা মোটিভ থাকতে হবে। যদি আমি প্রেরণা আমার মধ্যে না আসে, মোটিভেশন যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো একটা জিনিসকে শিখতে পারবো না। তো আত্মবিশ্বাস যদি না থাকে তাহলেও কিন্তু শিখতে পারবো না। বিশেষ ভঙ্গি অবশ্যই দরকার। তো এই তিনটে জিনিসই কিন্তু প্রয়োজনীয় ভাষা শিখনের ক্ষেত্রে। তাহলে অবশ্যই যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে অপশান ডি অনুবাদ। অনুবাদ কিন্তু ভাষা শিখনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অর্থাৎ প্রয়োজনীয় নয়। পরের প্রশ্ন, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? অপশান এ শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, ভাষার যে বর্ণমালা সেগুলো বলা হবে যে লিখে নাও। শিশুদের যে ভাবনা, তাদের যে ভাবনা চিন্তা
সেটাকে লেখার সুযোগ দেওয়া হবে। অপশান সি কি বলা হচ্ছে দেখো, না শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদকে মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে। অপশান ডি ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, তো দেখো প্রথম যে অপশান সেটা হচ্ছে বর্ণমালাকে লিখতে বলছে, তারপর তাদের ভাবনা চিন্তার বিকাশ ঘটিয়ে লেখার সুযোগ, এবং অপশান সি মেমোরাইজেশন মুখস্থ করতে বলছে, যে সেই মুখস্থ করা জিনিসটি সুন্দরভাবে হাতের লেখায় লিখতে বলছে এবং ব্ল্যাকবোর্ড থেকে অক্ষরগুলো দেখে দেখে লিখতে বলছে। অবশ্যই অপশান ডি, অপশান সি এগুলো কিন্তু সঠিক উত্তর নয়। কখনোই আমরা কোনো শিশুকে মুখস্থ করতে বলবো না এবং দেখে দেখে টুকতে বলাও কিন্তু যাবে না। তো আমাদেরকে অবশ্যই শিশুদের ভাবনা চিন্তার বিকাশ ঘটাতে হবে, তাদের যে ক্রিয়েটিভিটি সেগুলোকে প্রস্ফুটিত করতে হবে। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কিন্তু শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। এরপর দেখো 140 নম্বর অর্থাৎ পরের যে প্রশ্ন, শিক্ষার্থীর জন্য শিক্ষণ উপাদান টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল, আমরা আগে বলেছি এই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের প্যাডাগজিতে আছে সিলেবাসে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটি সাবজেক্টের প্যাডাগজি রপ্ত করতে গেলে। তো অবশ্যই আমাদের এই চ্যাপ্টারটির উপর ফোকাস করতে হবে। তো শিক্ষার্থীর জন্য শিক্ষণ যে উপাদান বাছাই করার জন্য কোন বিষয়টি জরুরি, আমরা কোন ধরনের কী ধরনের যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালকে বাছাই করব। অপশান এ একটা নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত, এটি অধিক মূল্যবান না হওয়া উচিত। অপশান সি নিজের হাতের নিজেই যদি তৈরি করতে পারে সেটা হওয়া উচিত, না একটা সম্পৃক্ত সঙ্গত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। দেখো এই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এগুলো কিন্তু মূল্যবান বা বাজারে পাওয়া যায়, এগুলোর চেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আমি পাঠদান করছি সেই বিষয়ে পাঠদানের সঙ্গে সংযুক্ত হতে হবে, সেটা সম্পৃক্ত হতে হবে, কনটেক্সচুয়ালাইজড হতে হবে। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কিন্তু অপশান ডি, একটি বিষয় সম্পৃক্ত এবং সঙ্গত উপায়। আমি যে অধ্যায়টি নিয়ে আমি যে বিষয়টি নিয়ে পাঠদান করছি সেই বিষয়টি যদি সম্পৃক্ত না হয় তাহলে আমি সেই জিনিসটি কেন শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই শিক্ষণ যে ম্যাটেরিয়াল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল শিক্ষণ যে ম্যাটেরিয়াল সেটা অবশ্যই কিন্তু বিষয়টির সঙ্গে কিন্তু সম্পৃক্ত এবং ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। 141 নম্বর প্রশ্ন, দেখো দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা হয়েছে, প্রোনাউন্সিয়েশন, তারা যে প্রোনাউন্সিয়েশন করছে সেক্ষেত্রে কিছু অসুবিধা দেখা গিয়েছে, ঠিক আছে। তো নিচের কোন পদ্ধতিটি কোন মেথডের মাধ্যমে সে অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী। অবশ্যই আমাদের যে স্টেটমেন্ট বা অপশানগুলি দেওয়া হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা কার্যকরী কোনটি। অপশান এ, শিক্ষিকার উচিত মানুষের যে বাকযন্ত্র মুখগহ্বর একটি ছাঁচ ব্যবহার করে একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা করা। অর্থাৎ একটা মানুষের যে বাকযন্ত্র তার ছবি এঁকে যেগুলো ভাষা উচ্চারণের ক্ষেত্রে প্রয়োজনীয় সেগুলোকে দেখিয়ে আনা দেখানো যে কী কী বাকযন্ত্রের কোন কোন অঙ্গগুলির ব্যবহার হয়। এবং অপশান টু, শিক্ষিকার উচিত দুই একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দটাকে সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। অপশান সি, পাঠ জোরে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলির ব্যবহার ব্যাখ্যা করা। অপশান ডি, তাদের বারবার উচ্চারণ ও অভ্যাস করতে দেওয়া যাতে তারা বারবার উচ্চারণ করে এই অসুবিধাগুলি দূর করতে পারে। তো এখানে দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটি অবশ্যই কিন্তু শিক্ষিকার উচিত দুই একটি কার্যপ্রণালী ব্যবহার করা। যদি আমি কোনো শব্দ সুর করে যদি ভালোভাবে সম্পূর্ণ শব্দের ধ্বনি যদি তুলে ধরি, আমার যদি সম্পূর্ণ শব্দের ধ্বনি তুলে ধরা হয় তাহলে আমার যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু সেই সম্পূর্ণ শব্দের ধ্বনি খুব ভালোভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারছে, উচ্চারণ করতে পারছে। তো অবশ্যই এই সর্বাপেক্ষা যদি কার্যকরী পদ্ধতি তাহলে কিন্তু অপশান টু, অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো 142, বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিটি সেটি কি। এই প্রশ্নটি কিন্তু বারবার সেন্ট্রাল টেটে এবং ওয়েস্ট বেঙ্গল টেটেও কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে।
এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে। আমাদের ডিএলএডের যে বই আছে সেখানেও কিন্তু আমাদের এই অধ্যায়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্যাকরণের কোন পদ্ধতি পাঠদানের ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী, তো কোন পদ্ধতিতে উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়। অপশান এ আরোহী পদ্ধতি অর্থাৎ ইন্ডাকটিভ মেথড, অবরোহী পদ্ধতি অর্থাৎ ডিডাকটিভ মেথড, অপশান সি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড, এবং অপশান ডি প্রত্যক্ষ পদ্ধতি। তো দেখো এখানে অবশ্যই যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড, অর্থাৎ ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতির সাহায্যে আমরা উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীতে জোর দিচ্ছি। উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিতে, সেটি হচ্ছে কিন্তু অবরোহী পদ্ধতি। পরের প্রশ্ন দেখো, শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষাটাকে অর্জন করে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অপশান এ স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশে ভাষা ব্যবহার করে, একটা ন্যাচারাল ইন্টারেক্টিভ এনভায়রনমেন্টে ভাষাটাকে ব্যবহার করে একটা শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশন করে, ভাষাকে আত্মীকরণ করছে, অর্জন করছে, না ভাষার গঠনশৈলীর বিশ্লেষণ করে একটা ভাষার যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারকে অ্যানালিসিস করছে, বিশ্লেষণ করছে, না ভাষার সাহিত্যটাকে লিটারেচারকে পাঠ করে, এবং অপশান ডি যে বক্তার যে সংস্কৃতি কালচার সে সম্পর্কে জ্ঞাত হয়ে, না ভাষার যে অর্জন করছে এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু অপশান এ। দেখো ভাষার যে স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশে ভাষা ব্যবহার করে, ভাষা অর্জন তাকেই বলবো যখন সেটা ন্যাচারালি হয়, স্বাভাবিক পরিবেশে হয়, তার জন্য কোনো এফোর্ট করতে হয় না, কোনো চেষ্টা করতে হয় না, কোনো পরিশ্রম করতে হয় না, কিন্তু সেটা ন্যাচারালি অ্যাওয়েতে একটা আসে, তো সেটাই কিন্তু ভাষার অর্জন। 144 নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ? ফাইন মোটর স্কিল, আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি সাবজেক্টের ফিজিক্যাল যে শারীরিক বিকাশ, ঠিক আছে, সেখানে কিন্তু ফাইন মোটর, গ্রোস মোটর এই কথাগুলি পেয়ে থাকি, সূক্ষ্ম চালিকা শক্তি, ঠিক আছে। তো সেই সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের এক্সাম্পল কোনটা? আরোহণ মানে কোনো ক্লাইম্বিং, চড়া যেটা কোনো কিছুতে উপরে ওঠা, লম্ফন মানে হপিং, লিখন মানে রাইটিং, এবং পঠন মানে রিডিং। তো এখানে এটা সঠিক উত্তর সেটা কিন্তু অবশ্যই লিখন। লিখতে গেলে আমাদের কিন্তু আঙুলের ছোট ছোট পেশির প্রয়োজন হয়, সূক্ষ্ম একটা কাজ। আমি উদাহরণের সাহায্যে দেখিয়েছিলাম যে বিভিন্ন হাতের কাজ, লেখা, ছবি আঁকা, অঙ্কন, এগুলো কিন্তু ফাইন মোটর স্কিল, ঠিক আছে। 145 একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার মাল্টিলিঙ্গুয়ালিজম করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন? অপশান এ বেলুন কত উঁচুতে উঠতে পারে, তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো, তোমার কি কোনো পোষা পশু আছে, এবং তুমি কী অক্ষরগুলো লিখেছ। বহুভাষিকতা কি না, বহুভাষিকতা হচ্ছে একটা শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষার ছেলেমেয়ে, শিক্ষার্থীগুলো যেন বিভিন্ন ভাষা থেকে উঠে আসে, তাদের কারোর ভাষা বাংলা, কারোর ভাষা ইংরেজি, হিন্দি, আঞ্চলিক ভাষা। তো একটা শ্রেণীকক্ষ কখন বহুভাষিকতার রূপ পাবে, এবং শিক্ষার্থী কোন প্রশ্ন তুলে ধরলে হবে, সেটা কী ধরনের প্রশ্ন, না অবশ্যই কোনটা ঠিক না অপশান টু। অপশান টু, যদি প্রত্যেকটি শিক্ষার্থী বা বিভিন্ন ভাষার যে শিক্ষার্থী আছে তারা যেন যদি নিজেদের ভাষার যে তরকারির নাম যদি বলেছে, তাহলে অন্য একটা শিক্ষার্থী তার ভাষায় কী আছে সেটা জানতে পারছে। তো এইভাবে কিন্তু বহুভাষিকতার প্রসার করতে পারে একজন শিক্ষক। দেখো 146 নম্বর প্রশ্ন, ছোড়া, ঠিক আছে, ছোড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, তার কারণটা কী? অপশান এ লক্ষ্য ভাষায় বলার সুযোগ করে দেওয়া, অনুশাসনে রাখা, লক্ষ্য ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করা, না কঠিন শব্দগুলির ব্যাখ্যা করতে, ঠিক আছে, কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে তারপর বাক্য গঠনে সাহায্য করে। দেখো শিক্ষার্থীকে অনুশাসনে রাখা বা এগুলোর জন্য কিন্তু ছড়া ব্যবহার করা উচিত, এটা কিন্তু কখনোই নয়। তো অবশ্যই ছড়া এটা কিন্তু লক্ষ্য ভাষায় যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে সেখানে বলার সুযোগ করে দেয়। তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। 147 শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া অর্থাৎ লিসেনিং যে অ্যাক্টিভিটি এটা করাচ্ছেন।
শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প এবং কার্যের পরিকল্পনা করলেন। বেশ, তো যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহকে বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে। এই আয়োজন কিসের জন্য? তো কি ক্লাস করাচ্ছেন না শ্রবণ প্রক্রিয়া, লিসেনিং অ্যাক্টিভিটি। দেখি আমরা অপশানে শ্রবণের পূর্বের কার্য প্রকল্প অর্থাৎ প্রি লিসেনিং অ্যাক্টিভিটিস। অপশান বি শ্রবণের সময়ের কার্য প্রকল্প হোয়াইল লিসেনিং অ্যাক্টিভিটিস। অপশান সি শ্রবণের পরবর্তী কার্য প্রকল্প এবং শ্রবণ কার্য প্রকল্পকে অনুসরণ করা। তো এখানে এটা সঠিক উত্তর সেটি অবশ্যই কি দেখো না শ্রবণের পূর্বের যে কার্য প্রকল্প এটার জন্য কিন্তু আয়োজন করছে। ঠিক আছে, এই আয়োজন কিসের জন্য? না শ্রবণের পূর্বের কার্য প্রকল্প। ঠিক আছে, তো 148 নম্বর প্রশ্ন দেখো, ভাষা শিক্ষার ক্লাসে চিত্র, ঠিক আছে, বিভিন্ন চিত্র পোস্টার তো এগুলো ব্যবহার করা সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? এই যে চিত্র পোস্টার এগুলো কি না এগুলো হচ্ছে একটা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে এক একটা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তো এগুলো মানে কোন স্টেটমেন্টটি কিন্তু এখানে ঠিক নয়? অপশান এ এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়। অপশান বি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেয়। অপশান সি এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ গড়ে তুলতে এবং সৃজনী শক্তির বিকাশের সুযোগ করে দেয়। অপশান ডি এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়। না কোন অপশানটি এখানে সঠিক? কোন অপশানটি এখানে সঠিক? না এখানে অবশ্যই যেটা সঠিক উত্তর সেটি কিন্তু হচ্ছে একটি চিত্র সম্পর্কে শিশুদের নিজেদের যে নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেয়, তাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি নিজস্ব ভাবনা তার যে সুযোগ করে দেওয়া, এটা কিন্তু ভুল। কিসের সঙ্গে ভুল? না টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভুল। ঠিক আছে, একটি চিত্র শিশুদের নিজস্ব ভাব প্রকাশ লেখার সুযোগ করে দেয় না, তো এটা ঠিক নয়। জরুরি সাক্ষরতার স্তর এটা হচ্ছে এমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো এই যে স্টেজে নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? অপশান এ বর্ণমালা রচনা, অপশান বি শব্দ লেখা, অপশান সি বাক্য রচনা, অপশান ডি হচ্ছে ড্রয়িং। তো এখানে কোনটি ঠিক? এমার্জেন্ট লিটারেসি স্টেজ, এখানে অবভিয়াসলি যেটা ঠিক সেটা হচ্ছে অপশান এ বর্ণমালা রচনা কিন্তু জরুরি সাক্ষরতা স্তরের অন্তর্ভুক্ত। ঠিক আছে, 150 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন 2021 সিটের যে পেপার তার ল্যাঙ্গুয়েজ 2 শেষ প্রশ্ন। আমরা 15টি প্রশ্ন প্রত্যেকটি ভিডিওতে নিয়ে আসবো, আমাদের সঙ্গে থেকো। আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী কোয়ালিটি বেসড ভিডিও পাওয়ার জন্য। এবং তোমার কাছের যারা আছে, তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে অবশ্যই চ্যানেলটিকে পৌঁছে দাও। আমরা এরকম ভিডিও কিন্তু নিয়ে আসতে চলেছি। তো 150 নম্বর যে প্রশ্ন সেটা দেখো, শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? অপশান এ নজর সারণী, অপশান বি মূল্য নির্ণায়ক মানদণ্ড, অপশান সি পোর্টফোলিও, অপশান ডি পারস্পরিক ভাব বিনিময় অর্থাৎ ইন্টারেকশন। তো এখানে অবশ্যই এটা সঠিক, সেটা হচ্ছে পোর্টফোলিও হচ্ছে সর্বাপেক্ষা প্রয়োজনীয় ভাষা ব্যবহারের মূল্যায়নে। তো এখানে ভাষা ব্যবহার মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও হচ্ছে সর্বাপেক্ষা প্রয়োজনীয়। আজ এই পর্যন্তই থাক, অবশ্যই আমরা পরপর প্রত্যেকটি ভিডিও নিয়ে আসতে চলেছি।